হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে যে পাঠ্য নাটকটি রয়েছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ডাকঘর, এই ডাকঘর নাটকটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারবে এবং তার সাথে সাথে আমি উত্তরগুলো আজকে আলোচনা করব। কেমন? চলো, আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। নিজের ভাষায় যেহেতু বিশ্লেষণ করতে বলেছে, তাহলে তোমাকে নিজের ভাষাতেই লিখতে হবে। কেমন? দেখো আমি কি লিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল সারাক্ষণ রাজার চিঠি পাওয়ার আশায় থাকে। তার ছোট্ট মন চিঠির প্রত্যাশায় ভরা। নাটকের শেষাংশে সেই প্রতীক্ষিত চিঠি সত্যই এসে পৌঁছায় অমলের কাছে। নাটকে দেখা যায় রাজার আদেশে এক ডাকঘর করা অমলের খোঁজে তার বাড়িতে আসে। সে যারাই রাজা বিশেষ নির্দেশ দিয়েছেন অমলের জন্য একটি চিঠি পাঠাতে। গ্রামশুদ্ধ মানুষ যখন অমলের অসুস্থতা নিয়ে ব্যস্ত, তখন এই দূতের আগমন সকলকে বিস্মিত করে। বিস্মিত অর্থাৎ অবাক করেছে সকলকে। ডাকঘর করা গভীরভাবে ঘোষণা করে, রাজার হুকুম, অমলের নামে চিঠি। মানে রাজার কাছে, রাজা যে চিঠিটা পাঠিয়েছিলেন সেই চিঠি অমলের কাছে পৌঁছেছে। অমল তখন গভীর ক্লান্তিতে আধচেতন। মানে আধচেতন অর্থাৎ তার হয়তো খুব একটা হুঁশ নেই, সে একদম প্রচণ্ডভাবে অসুস্থ। সে চিঠি পড়তে পারে না, কিন্তু চিঠির আগমন যেন তার দীর্ঘ স্বপ্নের পূরণ। রাজার দূত অমলের বিছানার পাশে দাঁড়িয়ে বলে যে রাজা তাকে ডেকেছেন, তার জন্য দরবার প্রস্তুত। অমলের মুখে এক শান্ত স্বপ্নময় প্রশান্তি নেমে আসে। এই চিঠি কেবল রাজাজ্ঞা নয়, রাজাজ্ঞা অর্থাৎ রাজার আদেশ, রাজার অনুজ্ঞা আর কি। এটি মুক্তির প্রতীক, দুঃখবদ্ধ পৃথিবী থেকে ডেকে নেওয়ার বার্তা। অমল যাকে সারাক্ষণ দেখতে চেয়েছে, সেই রাজা এখন তাকে নিজের জগতে ডেকে পাঠিয়েছেন। সুতরাং নাটক অনুযায়ী রাজার চিঠি অমলের কাছে পৌঁছায়। রাজার বিশেষ নির্দেশ তার নিজস্ব ডাকঘর করার মাধ্যমে অমলের গভীর চাওয়া ও আকাঙ্ক্ষা পূরণ হিসেবে এবং প্রতীকী অর্থে অমলের মুক্তির ডাকে সাড়া দেওয়ার মুহূর্ত। মানে এগুলো শেষে লিখলে কি হবে, কোয়েশ্চেনের যে অ্যান্সারটা লিখছো সেটা আরও সৌন্দর্যময় হয়ে উঠবে আর কি। ওই লাস্ট লাইনগুলো তোমরা লিখতে পারো বা নাও পারো, আমি একটু অ্যাড করে দিয়েছি। নেক্সট প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। অমল চরিত্রটি কিন্তু এই নাটকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো আমরা আলোচনা করি। ডাকঘর নাটকের অমল চরিত্রটি আমার কাছে অত্যন্ত নিষ্পাপ, কৌতূহলী এবং হৃদয়স্পর্শী মনে হয়েছে। অমল জন্মগতভাবে অসুস্থ, কিন্তু তার মনটি যেন মুক্ত আকাশের মতো বিস্তৃত। বাইরের জগতের প্রতি তার আকর্ষণ, মানুষকে নিজের করে নেওয়ার সহজ ক্ষমতা এবং অবারিত কল্পনার জগৎ তাকে অনন্য করে তোলে। মানে অমল চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অমল চরিত্রটি খুবই হচ্ছে নিষ্পাপ, কৌতূহলী। মানে কোনো কৌতূহলী মানে কি, কোনো কিছু জানার প্রচণ্ড তার আগ্রহ, একদম সোজাসিধে একটা ছেলে আর কি। অমলের স্বপ্ন রাজার চিঠি পাওয়া। এই স্বপ্নে নেই কোনো লোভ, আছে নিষ্কলুষ আশা। সে ধন দৌলত চায় না, চায় মুক্তির পরশ, আলোর স্পর্শ। গ্রামের কর্মকার, গোয়ালা, ডাকবাবু সবাই তার স্নেহের মানুষ হয়ে ওঠে, কারণ অমল সকলকে আন্তরিক ভালোবাসা দিতে জানে।
মানে সে অন্তর থেকে সকলকে ভালোবাসা দেয়। আর রাজার যে চিঠিটা পাচ্ছে, রাজাকে যে দেখা পাওয়ার আশায় সে বসে আছে, এটা কোনো সে তার লোভ নয় যে রাজার কাছে সে ধন সম্পদ নেবে, সেটার জন্য নয়। অমলের কথাবার্তায় শিশু স্বভাবের সরলতা যেমন আছে, তেমনি দার্শনিক গভীরতাও লুকিয়ে থাকে। তার প্রতিটি বাক্য জীবনের প্রতি সহজ গ্রহণযোগ্যতার পরিচয় দেয়। নাটকের শেষে যখন রাজার ডাক আসে, অমলের মুখে যে শান্ত প্রশান্ত হাসি ফুটে ওঠে, তা তার আত্মিক মুক্তির প্রতীক। এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। ধরো, এগুলো সবই কিন্তু 5 নম্বরের। লাস্ট প্যারার মধ্যে তোমরা লিখবে, সব মিলিয়ে অমল চরিত্রটি আমার কাছে মনে হয়েছে একটা কবিতা লাইনের মতো লিখে দেবে। নিষ্পাপ মানব শিশুর প্রতিচ্ছবি, মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক এবং রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার এক উজ্জ্বল প্রতিরূপ। এটা তোমরা লাস্ট একদম প্যারার মধ্যে লিখবে। এ কটা লাইন লিখলে কি হবে, যিনি পরীক্ষক, যিনি টিচার্স, যিনি খাতা চেক করছেন, ওনার চোখে তুমি যদি এটা একটা অন্য কালির মধ্যে লিখবে, তুমি যদি ব্লু পেনে অ্যান্সারটা, আমি আশা করছি তোমরা সকলে ব্লু পেন লিখবে, তো তোমরা এই 4টে লাইন অন্তত ব্ল্যাক পেনে লিখবে। ব্ল্যাক আর ব্লু এই দুটো তো পরীক্ষার ক্ষেত্রে অ্যালাউ থাকে, তো ব্ল্যাক পেনে তোমরা লিখলে ওটা বেশি চোখে পড়বে। রেড বা গ্রিন কিন্তু এখানে চলবে না। আর যদি আকাশি কালার ইউজ করো সেটাও কিন্তু খুবই ভালো। তারপরের প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। দেখো, আমরা যতগুলো প্রশ্নই পাচ্ছি না কেন, সবগুলোই নিজের ভাষাতে আলোচনা করতে বলেছেন, তো নিজের ভাষার মতো করেই আমরা লিখব। আর আমি যেভাবে বলছি সেভাবে তোমরা ফলো করো, দেখবে নাম্বারটা ভালোই আসবে। দেখো, আমরা উত্তর পেয়ে গিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল গুপ্তকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করেছেন সন্তানহীন দম্পতি মাধব দত্ত ও তার স্ত্রী। অমল ছোট থেকেই রোগাক্রান্ত। রোগমুক্তির আশায় কবিরাজকে দেখালে কবিরাজ আন্দাজ করতে পারেন শিশুটির আয়ু কম। একই সঙ্গে কবিরাজ মশাই এও বলেন, অমলকে বাঁচাতে হলে কঠিন অনুশাসনের মধ্য দিয়ে চলতে হবে। বিখ্যাত আয়ুর্বেদজ্ঞ মহর্ষি চ্যবন, চক্রধর দত্ত প্রমুখের নাম উল্লেখ করে অমলকে বাইরে বের করলে কি হতে পারে সে সম্পর্কে মাধব দত্তকে জানিয়েছেন কিন্তু কবিরাজ। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অমল ছোট থেকেই অসুস্থ, তার আয়ু খুব নেই, দীর্ঘায়ু নয় তার আয়ুটা, সে বেশি দিন বাঁচতে পারবে না। তারপরে নেক্সট প্যারার মধ্যে তোমরা লিখবে, অমলকে খুব সাবধানে রাখতে হবে, কোনোভাবেই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না। শরৎকালে রৌদ্রে তার বায়ু দুটোই গায়ে লাগতে দেওয়া যাবে না। এইসব নিয়ম মেনে চলা কষ্টকর হলেও তাকে মেনে চলতে হবে। বাইরে বেরোনো যাবে না কোনোভাবেই, কিন্তু রোগীর গায়ে কোনোভাবেই যেন বাইরের হাওয়া না লাগে, এটা ডাক্তাররা বলেই দিয়েছিলেন। বাইরে বের হলে এগুলির সংস্পর্শ ত্যাগ করা যাবে না এবং রোগ বৃদ্ধি পাবে, এজন্য বেরোতে নিষেধ করেছিলেন কবিরাজ মশাই। তারপরে নেক্সট প্যারার মধ্যে তোমরা লিখবে, ছেলের দলকে অমল ভাই বলে সম্বোধন করে এবং তাদের দাঁড়ানোর অনুরোধ জানায়। তারা খেলতে যাচ্ছে এবং খেলবে চাষ খেলা। এতে তাদের লাঙল, একটা লাঠি ও সঙ্গীদের মধ্যে 2 জন গরু হবে। তারা সমস্ত দিন এভাবে খেলবে। একথা শুনে অমল কল্পনা করে সারাদিন খেলার পর সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে, কিন্তু বাড়ি ফেরার সময় যেন তার ঘরের সামনে দিয়ে যায়, এ অনুরোধ রাখে অমল। ছেলের দল অমলকে বাইরে আসতে, তারপরের লাইনে দেখব। তার আগে বলবো, তোমরা যারা নাটকটি পড়োনি, আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই নাটকটি পড়ে নিও। নাটকটি না পড়লে কিন্তু তোমরা নিজের ভাষাতে কোনোভাবেই অ্যান্সারটা লিখতে পারবে না। কয়েকটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু কমন আসবে না, সমস্তটাই তোমাদেরকে জানতে হবে। তো তারপরে দেখো, কবিরাজের নিষেধের কারণে যেতে পারছে না জানাই, ছেলেরা চলে যেতেও থেকে যায় অমলের দেওয়া জাহাজ, জোটাই বুড়ি,
সেফাই প্রভৃতি খেলনাগুলি পাওয়ার। এই খেলনাগুলি সে ফেরত চায় না, উপরন্তু বলে যে রোজ যদি এখানে আসে তাহলে নতুন খেলনা আনিয়ে দেবে। অমলের কথায় রাজি হয়ে সেপাইগুলি নিয়ে যুদ্ধ খেলা খেলতে থাকে। এই যুদ্ধের বন্দুক একটা মস্ত সরকাঠি, মানে সত্যিকারের বন্দুক নয়, আর তখনকার দিনে খেলনা হিসেবে বন্দুকও হয়তো বিক্রি হতো না, সরকাঠিটাই বন্দুক করে তারা কল্পনা করেছে যে বন্দুক। ছেলের দলের সাথে কথা বলতে বলতে অমলের রোগাক্রান্ত শরীর কিন্তু অবসন্ন হয়ে গেছে। ঘুমানোর আগে ছেলের দল রাজার ডাক আর হরকদারদের যে চেনে কিনা জানতে চাইলে ছেলেরা বলে তারা শুধু চেনেই না, তাদের দুজনের নামও জানে। সেই ডাক আর হরকরারা যদি অমলকে চিনতেও না পারে, এই প্রশ্ন অমলের মনে উত্থাপিত হলে ছেলের দল জানায় চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। তো এটা হয়ে গেল তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তোমরা যারা নাটকটি পড়েছো তারা ভালোভাবে জানবে, যারা পড়োনি তাদের কাছে কঠিন মনে হবে। নেক্সট প্রশ্ন, নামকরণ। যে কোনো নাটকের হোক, গল্পের হোক, কবিতার হোক, নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা ভালো করে জানো। এই নাটকেরও নামকরণটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরাও এই নাটকের নামকরণটি অবশ্যই ভালোভাবে পড়বে, অমল চরিত্রটি পড়বে এবং এখানে যতগুলো চরিত্র রয়েছে মোটামুটি করে যাবে। দেখো আমি লিখেছি উত্তর কিভাবে। সাহিত্যের একটি প্রধান অঙ্গ হলো নামকরণ। প্রসঙ্গত বলা যায় যে নামকরণের মাধ্যমে রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। আগাম ধারণা অর্থাৎ আগে থেকে জানা যায় যে কী রকম গল্পটি বা নাটকটি হতে চলেছে। নামকরণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বিষয় কেন্দ্রিক হয়, কোনো বিষয়কে কেন্দ্র করে নামকরণ গড়ে ওঠে, কোনো চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে, ব্যঞ্জনাধর্মীয় কিন্তু হয়। আমরা এই উত্তরটি থেকে জেনে নেব এই নাটকটির নামকরণ কী ধরনের আর কি। তো তোমরা স্ক্রিনের মধ্যে যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ দুটো প্যারার মধ্যে রয়েছে, তোমরা সেটা খাতাতে লিখে নিতে পারো। তারপর থেকে আমি পড়ছি। প্রথমত আগের স্ক্রিনে চলে গিয়েছে, দ্বিতীয়ত থেকে আমি পড়ে দিচ্ছি। ডাকঘর নাটকের মধ্যে মুক্তি ও আলোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অসুস্থ অমল বাইরের জগতে যেতে না পারলেও ডাকঘরের মাধ্যমে সে বাইরের পৃথিবীর সঙ্গে এক আত্মিক যোগ অনুভব করে। রাজার চিঠির আগমন আসলে তার মুক্তির বার্তা জীবনের বদ্ধঘর থেকে এক অনন্ত মুক্ত আকাশে ডাকা। তৃতীয়ততে তোমরা লিখবে নাটকের শেষ মুহূর্তে ডাকঘর করার আগমনের এবং রাজার চিঠি পাওয়া নাটকের চূড়ান্ত মুহূর্ত তৈরি করে। এই ঘটনাই নাটকের উপজীব্য। ফলে ডাকঘর শুধু এক স্থানের নাম নয়, নাটকের সম্পূর্ণ কাহিনীও ভাবধারার বাহক। এখান থেকে কিন্তু ডাকঘর নাটকটিরই নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? আর এই যে নাটকটি, এই নাটকের যখন নামকরণ তোমরা লিখবে তখন চেষ্টা করবে সেটা পয়েন্ট আউট করা, মানে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, পুরো স্টেপ বাই স্টেপ তোমরা বিষয়বস্তুগুলোকে তুলে ধরবে যে কী বলা হয়েছিল। তারপরে দেখো লাস্ট প্যারাতে তোমরা লিখবে ডাকঘরে স্বদেশ ও সমকালীন উপস্থিত। রাজার আগমন বলতে তৎকালীন ইংরেজ শাসক রাজা পঞ্চম জর্জ নাটকটি প্রকাশের কিছুদিন আগেই ভারতে এসেছিলেন। সেজন্য ডাকঘর শুধু বস্তুবাচক নয়, পাশাপাশি মানুষের অন্তরাত্মার মুক্তিরও বাণীও সেখান থেকে প্রকাশিত। সেজন্য ডাকঘর নাটকটির ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসেবে সার্থক হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম কী ধরনের এটা নাটকটি আমরা জানতে পারবো, তো আমরা জেনে গেলাম ব্যঞ্জনাধর্মী। নেক্সট প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে রাজদূত এবং রাজকবিরাজের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, চলো জেনে নিই। ডাকঘর নাটকে রাজদূত এবং রাজকবিরাজ দুটি চরিত্রই নাটকের শেষাংশে এসে বিশেষ তাৎপর্য সৃষ্টি করে। এরা প্রত্যেকে অমলের জীবনের চূড়ান্ত মুহূর্তের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এটা হয়ে যাবে তোমাদের প্রথম প্যারার মধ্যে। দেখো একটা ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্ন দেওয়া সম্ভব নয়, তো আজকে আমি যতটা পেরেছি দিয়েছি এবং আরও নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন দেব এই নাটক থেকে। এই নাটক থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন হবে। তো আমরা দেখো প্রথমে এই প্রশ্নটার অ্যান্সার কীভাবে দিয়েছি। প্রথমে দিয়েছি রাজদূতের ভূমিকা। রাজদূত নাটকের এক অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীকী চরিত্র।
নাটকের শেষ পর্বে সে রাজার পক্ষ থেকে অমলের জন্য চিঠি নিয়ে আসে। তার আগমনই অমলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। রাজদূতের মাধ্যমে বোঝা যায় রাজা সত্যই অমলের প্রতি সহানুভূতিশীল এবং তাকে নিজের জগতে ডেকে পাঠিয়েছেন। রাজদূত অমলের কাছে মুক্তি, আলো এবং পরিত্রাণের দূত হিসেবে উপস্থিত হয়। তাই রাজদূতের আগমন নাটকের আবেগ, গুরুত্ব ও প্রতীকী মান বাড়িয়ে তোলেন। এগুলো যেহেতু 5 নম্বরে, সেহেতু এগুলো একটু করে ছোট হবে, খুব বড় বড় লেখার কোনো প্রয়োজন নেই 5 নম্বরের ক্ষেত্রে। তারপরে দেখো আমি দিয়েছি রাজকবিরাজের ভূমিকা। রাজকবিরাজ আসে রাজার বার্তা অনুযায়ী অমলের পরিচর্যার জন্য। সে গ্রামের কবিরাজের মতো অন্ধবিশ্বাসী নয়, বরং অমলের রোগের প্রতি মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রাখে। কবিরাজ মানে ডাক্তার আর কি, তখনকার দিনে কবিরাজ বলা হতো। তার আচরণে বোঝা যায় রাজা অমলের অসুস্থতার ব্যাপারে আন্তরিক। রাজকবিরাজের শান্ত মমতাময় উপস্থিতি নাটকের গম্ভীর ও আবেগপূর্ণ পরিবেশকে কোমল করে তোলে। সে অমলের রোগের প্রকৃতি বুঝে নরম স্বরে পরিচর্যা করে, যা অমলের প্রতি রাজার মমত্ববোধকে স্পষ্ট করে। মানে রাজকবিরাজ এসেছিলেন অমলের দেখভাল করার জন্য। তো এই ছিল তোমাদের কয়েকটি প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তরগুলো। তোমরা আমাকে জানাবে কোন নাটকটি বা কোন কবিতাটি, কোন গল্পটি তোমাদের কাছে এই দ্বাদশ শ্রেণীর কঠিন বলে মনে হচ্ছে। তাহলে আমি চেষ্টা করব সেই গল্পটির বা নাটকটির বা কবিতাটির ভিডিও দেওয়ার। কেমন? আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।